গুরুর কৃপা হলে নাকি বোবা সে বাচালে পরিণত হয়। আচ্ছা। আর যে খোড়া চলতে ফিরতে পারে না, হ্যাঁ, সে নাকি পর্বত আরোহণ করে। এটার কভার পেজটা খুব সুন্দর। হ্যাঁ, কভার পেজটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বিশ্বের বরণীয় শিল্পীর স্মরণীয়, বিশ্বের বরণীয় শিল্পীর স্মরণীয়। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি পল্টন বাজার ডিব্রুজান কলোনিতে দেবল মুখার্জির বাড়ি। দেবল সঙ্গীতপ্রেমী, গান করে, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন পত্রপত্রিকায় লেখে। আর সম্প্রতি ওর সঙ্গীত গুরু সুদর্শন চক্রবর্তী, যিনি ডিব্রুগড়ে তার সমকক্ষ সঙ্গীতজ্ঞ খুব কম ছিলেন, তিনি এখন প্রয়াত। গুরুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা দেখে আমি ভাবলাম, দেবল, আমি তোমার সঙ্গে কথা বলবো। গুরুর একটা সুন্দর ছবি বাড়িতে, এত বড় ছবি বাড়িতে রেখে দিয়েছে দেবল। আর গুরুর প্রতি শ্রদ্ধায় ও একটা ম্যাগাজিনও বের করেছে, সম্পাদনায়, নিজের সম্পাদনায়। ওর সঙ্গে একটু কথা বলবো। কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো তেমন বিখ্যাত নন, কিন্তু প্রথম দর্শনেই, প্রথম কথাবার্তাতেই তাদের ভালো লেগে যায়, তাদের সঙ্গে কথা বলে মন চায় আরও কথা বলি, আরও গল্প করি। সেরকমই এক মুহূর্তে দেবলের বাড়িতে এসেছিলাম। তো দেবলের এত গুরুর প্রতি এত অকৃত্রিম শ্রদ্ধা দেখে আমি বললাম, দেবল, আমি তোমার সঙ্গে কথা বলবো। দেবলের সঙ্গে একটু কথা বলি। দেবল, তোমার এই যে গুরুর প্রতি শ্রদ্ধা, সুদর্শন চক্রবর্তীর কাছে গান শিখতে একসময়? হ্যাঁ। আচ্ছা, তো তোমার এই যে ম্যাগাজিনটা বের করার তোমার চিন্তা কি করে এলো? প্রথম কথা হচ্ছে গিয়ে, আমরা সবসময় বলি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, হ্যাঁ, গুরুদেব মহেশ্বর, নিশ্চয়ই। গুরু এব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। গুরু কৃপা যদি হয় কারো জীবনে, হ্যাঁ, গুরু কৃপা হলে নাকি বোবা সে বাচালে পরিণত হয়। আচ্ছা। আর যে খোড়া চলতে ফিরতে পারে না, হ্যাঁ, সে নাকি পর্বত আরোহণ করে। এটা হচ্ছে কি গুরু কৃপা। গুরু কৃপা। তা অনেক অনুষ্ঠানের শেষ পর্যন্ত, অনুষ্ঠানের শেষে গাওয়া হয় গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হ্যাঁ, গুরুর কৃপা যদি হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। হ্যাঁ, তো সেটা আমি প্রথম থেকে যখন সুদর্শন দার সংস্পর্শে গেছি, সুদর্শন দাকে আমি মনে মনে গুরু হিসেবে মানি। উনি তো আমার সঙ্গীতের গুরুই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যখনই কোনো প্রশ্ন উদয় হতো, সবসময় জিজ্ঞেস করতাম, দাদা এটা কি? উনি সুন্দর সহজ সরল ভাষায় বুঝিয়ে দিতেন, এটা এই, এটা এই, এটা এই, এরকম আর কি। যেমন একটা এই মুহূর্তে মনে পড়ছে আমার বাবা যখন মারা যায়, তখন আমার ওষুধ চলছে বাড়িতে, ঠাকুর পূজা দিতে পারবো কিনা, গুরু পূজা দিতে পারবো কিনা। কেউ বলছে না, গুরু পূজা দিতে হবে না, এই সময় গুরু কোনো নেবে না। আবার কেউ বলছে না, না দেওয়া যায়। দ্বন্দ্বে পড়ে গেছিলাম। তখন আমি করলাম কি, সুদর্শনদাকে প্রশ্ন রাখুন, দাদা কি করব আমি? বলছে যে গুরুকে মনে করতে হয় পরিবারের একজন সদস্য। তোমার বাবা মার যেরকম সদস্য, গুরুকে সেরকম। তুমি গুরুকে অভুক্ত রাখলে সেটা তোমার মনেও তুমি শান্তি পাবে না। সেই তখন যখন নাকি সুদর্শন দাই কথাটা বলে দিল, আমার সংসার সব ঘুচে গেল। আমি তখন থেকে বাড়িতে ওই ওষুধ চলা অবস্থায় আমি ঠাকুরকে নিত্য জল ফুল নৈবেদ্য যেটা গুরুকে তার সামনে রেখে দিতাম, বলতাম যে গুরু, আমি এটাই তোমাকে দিলাম। আমি মনে শান্তি পেতাম, আমার যে যা বলুক ওটাই আমি শান্তি পেতাম আর কি। তো এই হচ্ছে কি গুরুর কৃপা, এই হচ্ছে কথা। এইভাবেই বিভিন্ন প্রশ্ন। দেবল, সুদর্শন চক্রবর্তীর সঙ্গে অনেকদিন কাটিয়েছ, অনেক ঘটনা রয়েছে স্মৃতি বিজড়িত। সে ঘটনাগুলোর একটা বলো না দর্শকদের। সুদর্শনদার সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক সান্নিধ্যে গেছি, তবে অনেক বলতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার একটা কথা মনে স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা বলতে এটা বলতে পারি, একবার সত্যজিৎ রায় তখন জাস্ট মারা গেছে আর কি। তা আমি আর সুদর্শনদা, সুদর্শন একটা স্কুটার ছিল, সে আমি পেছনে বসে আছি, সুদর্শনদা চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় দুর্গাবাড়ি অঞ্চলে
তো হঠাৎ করে শশাঙ্ক শেখর চক্রবর্তী বলে আমার আরেকজন পরিচিত দাদা আছে, ওনার সঙ্গে পরিচয়। তো হঠাৎ করে শশাঙ্কদা বলছে সুদর্শনদাকে, সুদর্শন একটু থাম একটু থাম। বলে কী ব্যাপার? বলে আমরা একটা অনুষ্ঠান করবো সত্যজিৎ রায়ের উপরে, তো তুই কিন্তু একটা কোরাস তৈরি করে দিবি, বেশ বড় সড়ো সুন্দর করে দিবি, আর তুই কিন্তু অনেক রকমভাবে কোঅপারেশন করবি। তো সুদর্শনদা বলে আমি আছি, সত্যজিৎ রায়ের জন্য করছিস যখন আমি আছি। তখন সুদর্শনদা ওই সময় কি জানি না কী করে বললো, হচ্ছে যে সত্যজিৎ রায়ের উপরে আমি এই মুহূর্তে একটু বলে দিতে পারি, আমাদের কোরাস প্রথম লাইনটা এরকম হবে, বিশ্বের বরণীয় শিল্পী স্মরণীয় সত্যজিৎ রায় তোমাকে জানাই মোদের প্রণাম। এই তো গেল। তারপর কি হলো, বিকেলবেলা সুদর্শনদার গানের ক্লাসে গেছি, গানের ক্লাস হয়ে গেছে মোটামুটি। তারপর সুদর্শনদা বলি দেবু চলো তো বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। গেছি সুদর্শনদার বাড়িতে। তো সুদর্শনদা কলম কাগজ নিয়ে বলছে, আচ্ছা দেবু তুমি সত্যজিৎ রায়ের ছবির নামগুলো বলতে থাকো তো। সত্যজিৎ রায়ের ছবির নামগুলো আমি তখন কী বলবো, আমি বললাম ঘরে বাইরে, নায়ক, শাখা প্রশাখা, এরকম বলতে লাগলাম। সুদর্শনদার সঙ্গে সঙ্গে অন্তরাটা লিখতে শুরু করে দিলেন। এই অন্তরাটা লিখলেন, বিশ্বের দরবারে ভারতবাসীর উন্নত করেছ মান, নগর থেকে মহানগরে, ঘরে বাইরে গৌরব তব মহান। অদ্ভুতভাবে আমি ভাবলাম আরে কি করে উনি লিখে চললেন। আমাকে বলছে তুমি খালি ছবির নামগুলো বলে যাও। এরকম করে শেষ পর্যন্ত সুন্দর করে খুব বেশি আধ ঘন্টার মধ্যে উনি গানটা কমপ্লিট করে দিলেন। আমরা সেই গানটা পরে অনেকজন মিলে সেই গানটা গাইলাম। এক লাইন আমি গাইবো? হ্যাঁ নিশ্চয়ই। বিশ্বের বরণীয় শিল্পীর স্মরণীয়, বিশ্বের বরণীয় শিল্পীর স্মরণীয় সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় তোমাকে জানাই মোদের প্রণাম। এটা হচ্ছে ফার্স্ট স্টাইলটা। এইভাবে এরকম অনেক ঘটনা আমি বলতে পারি, যেটার সাক্ষী আমি, আর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করবো যে এই সৃষ্টির যে সাক্ষীটা আমি আছি, এরকম আর কি। আর তিনি তো ক্লাসিক্যালও শেখাতেন। আমি ক্লাসিক্যাল ওনার কাছে শেখা, ক্লাসিক্যাল শেখা ওনার কাছে। ওনার গানের ক্লাসে আমি গেছি দু একবার, মানে খুব ভালো শেখাতেন, আর খুব নিখুঁতভাবে শেখাতেন, মানে দেখেছি খুব ভালো লেগেছে। খাদ নেই ওনার শেখার মতো, কোনো খাদ নেই। মানে যতক্ষণ না আমরা আয়ত্তের মধ্যে আনতাম, উনি কিন্তু ঘড়ি দেখতেন না, বলে উঠে গেলাম হয়ে গেল এরকম না, মানে সেটা মাথার মধ্যে ঢুকিয়ে দিতেন আর কি। হ্যাঁ এরকম করে শেখাতেন আর কি। এই আর কি। কারণ কি আজকাল কি হয়, গলিতে গলিতে সেই তুমি গানের শিক্ষক তুমি অনেক পাবে আজকাল দেখি, একটু আধটু বিষয়, কিন্তু ভালো গুরু পাওয়া সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমি সেটাকে বলবো আমি একটা ভালো গুরু পেয়েছিলাম। আমার সত্যি আমার জীবন সার্থক বলবো যে সুদর্শনদার মতো গুরুর সান্নিধ্যে আমি গেছি গানের জগতে। আচ্ছা, এই ম্যাগাজিনটা বের করার, সম্পাদনা করার পেছনে তোমার যে কিছু ঘটনা রয়েছে, নিশ্চয়ই কিছু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তোমাকে, অনেক কিছু। সেরকম এই ম্যাগাজিনটা বের করতে গিয়ে ডিব্রুগড়ের মতো জায়গায় একটা ম্যাগাজিন বের করা খুব কষ্টকর, আমি খুব ভালো জানি। তো এর পেছনে কিছু ঘটনা নিশ্চয়ই রয়েছে, তুমি বলো না একটু। এই ঘটনা আমি সুদর্শনদার কথা দিয়েই বলি। সুদর্শনদা যখন মানে ঠিক উঠতি বয়স, সুদর্শনদা আমাদের পাড়াতে আসতেন, বিভিন্ন বাড়িতে গান করতেন, বিশেষ করে জলসা করতেন, বিজয় সম্মেলন করতেন। তারপর সুদর্শনদার আরেকজন বন্ধু আছে অটো প্রিন্টার্স, শিবুদা, সেখানে সেই বাড়িতেও যেতেন, প্রতি রোববারে চলে যেতেন সেখানে, গিয়ে সারাটা দুপুর সেখানে গান করতেন। তো সেই শিবুদা সুদর্শনদার গানের খুব প্রশংসা করতেন। তো সুদর্শনদার মুখ থেকে শোনা, সুদর্শনদা বলতো দেবু এরকম যখন থেকে আমি খুব মোটামুটি নাম ডাক হয়ে গেছে, আমার সবাই প্রশংসা করতো, কিন্তু যখনই আমি বলতাম যে একটা রেকর্ড করতে চাইছি, একটা ক্যাসেট বার করতে চাইছি, আপনারা একটু যদি আমাকে হেল্প করে দেন, বিশেষভাবে ফাইন্যান্সিয়ালি, তখনই সবাই একটু সরে যেতেন।
তো এরকম সুদর্শনদা অনেক মানে অনুশোচনা করে বলতেন। তো আমার এই ম্যাগাজিনটার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে। মানে যখন সুদর্শনদা জীবিত ছিল তার কত শুভাকাঙ্ক্ষী, সুদর্শনদা বলতে কতজনে যে তার অজ্ঞান হয়ে যেত। যখন সুদর্শনদা পৃথিবী থেকে চলে গেলেন, আমি তার ছাত্র। আমি তখন ভাবলাম যে আমি সুদর্শনদার জন্য কিছু একটা করতে লাগবে। কারণ উনি বিভিন্ন লোকের সংস্পর্শে গেছেন। যখন আমি এই কথাগুলো অনেকের সঙ্গে বললাম বা একটুখানি আমার ইচ্ছেটা প্রকাশ করলাম, তখনই সবাই একটু একটু করে সরে গেল। মানে ফাইন্যান্সিয়ালি কারো থেকে আমি হেল্প পেলাম না। তো আমাকে অনেক কষ্ট করে অনেকের কাছে যেতে হয়েছে, বিশেষ করে লেখা সংগ্রহ করবার জন্যে। লেখা সংগ্রহ করবার জন্য কতটা মাস গেছে, আমি কত জায়গায় যে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেবল, আমার হয়ে গেছে, একটু আধটু হয়ে গেছে, বাকি আছে, তুমি এসো নিয়ে যেও। আবার গেছি সামনের সপ্তাহে, ও দেবল তুমি পরের বার আসো। এই করতে করতে অনেকটা সময় গেছে। যেমন আমি ফাইন্যান্সিয়ালি কষ্ট পেয়েছি, সেমন এই সময়গুলোইভাবে আমার অতিবাহিত হয়ে গেছে, যার জন্য ম্যাগাজিনটা বার করতে আমার প্রায় 1 বছর তো হবেই। 1 বছর সময় নিয়েছে, বেশি হবে কম না। এই আর আর এই এটা বের করতে যে টাকা পয়সা, সেটা কি কিছু পেয়েছো কারোর কাছ থেকে সাহায্য? না, একদম পাইনি সে কথা বলবো না। হুম। আমাকে এই ব্যাপারে সাহায্য করেছে কৃষ্ণা মজুমদার। আচ্ছা। কৃষ্ণা মজুমদার, শান্তাদি, হ্যাঁ, শান্তা হ্যাঁ। মজুমদার, ওনার আমাকে ফাইন্যান্সিয়াল হেল্প করছে। আর সুদর্শনদার ভাই একজন আছে, হ্যাঁ। অসীম চক্রবর্তী, পুজো টুজো করে? পুজো টুজো করেন, উনি পুজো টুজো করেন। হ্যাঁ, ও হ্যাঁ। অসীমদার থেকে ফাইন্যান্সিয়ালি আমি হেল্প পেয়েছি। আর আমার বাকিটুকু আমার নিজস্ব, আমার যা সম্বল ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলে না যে মানে গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা। হ্যাঁ, তো সুদর্শনদার কাছ থেকে আমি আর কি করব, তা আমার যতটুকু সামর্থ্য ছিল সেই গুরুর প্রতি সেটা নিবেদন করা আর কি। হুম। এইভাবেই ম্যাগাজিনটা বার করা। আচ্ছা, এই হচ্ছে। ঠিক আছে। তুমি তো কি এখন অবধি কি পত্রপত্রিকায় তুমি লিখেছো? আমি তো রিকগনাইজ যেটা লেখক, সেরকম তো আমি মানে রিকগনাইজ লেখক আমি বলবো না নিজেকে। তবে লিখতে প্রচণ্ড ইচ্ছে করে। আমার একজন বন্ধু আছে শিবাজি পুরকাস্ত, ও আমাকে খুব ইন্সপায়ারেশন করতো বিভিন্ন সময়, যে যখনই কোনো ঘটনা মনে পড়বে সেটা তুই লিখে রাখবি, সেটা একটা প্লট হবে, তারপর তারপর সেখান থেকে তুই লেখা শুরু করবি। আর একজন বন্ধু আছে আমার, বুদ্ধ, ডাক নাম হচ্ছে গিয়ে সঞ্জীব নন্দী। হুম। ও আমাকে বলতো যে লিখ না। ও তো প্রয়াত ও প্রয়াত, কিন্তু ও আমাকে ইন্সপিরেশন করতো, তুমি আছো, তোমার থেকে আমি ভীষণ অনুপ্রেরণা পাই, ভীষণ। তুমি আমাকে সবসময় বলো লিখো লিখো, আর বাকিটা তো আমি করে দেবো। এই করতে করতে আমার কিন্তু সুদর্শনদার লেখাটাই আমার প্রথম লেখা। মানে বলছে না, আমি বললাম না একটু আগে যে গুরু কৃপাহি কেবলম, হ্যাঁ, হ্যাঁ। আমি কলমটা নিয়ে বলতাম যে গুরু তুমি আমাকে কথা দাও, হ্যাঁ। আর শব্দ যোগাও, আমি হ্যাঁ। লেখাটা শুরু করি। হ্যাঁ। এই আমার সুদর্শনদার যে ম্যাগাজিনটা, এটাই আমার প্রথম লেখা। হ্যাঁ। তারপর আমি আমাদের স্কুলে একটা ম্যাগাজিন বেরিয়েছে, কোরক, 75 বছর পূর্তি উপলক্ষে সেটা বেরিয়েছে, সেখানেও আমার লেখা আছে। তারপর নিখিল ভারত বঙ্গীয় পরিষদের থেকে একটা বঙ্গ সাহিত্য সম্মেলন। বঙ্গ সঙ্গীত সম্মেলন থেকে, হ্যাঁ, ওখানে একটা ম্যাগাজিন বার করে ওনারা। হুম। সেখানে আমার ডিব্রুগড়ের একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক শ্যামল সেনগুপ্ত হবে, শ্যামল সেনগুপ্ত, হ্যাঁ। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, উনি তো এখন প্রয়াত। উনি প্রয়াত, হ্যাঁ। কিন্তু আমি ওনাকে প্রথম থেকে খুব শ্রদ্ধা করি, আমার খুব ভালো লাগে ওনার Appearance, হ্যাঁ, হ্যাঁ। ওনার ইয়েতেই আমি একটা লেখা বেরিয়েছে। হুম। তারপর আমাদের পাড়াতে প্রতি বছরই বিহু হয়। হ্যাঁ, হ্যাঁ। বিহুতে গত বছর 25 বছর পূর্ণ হলো। হ্যাঁ, হ্যাঁ। সেখানেও একটা এই অ্যাসামিজ ভাষাতে প্রথম আমার লেখা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখাও এটা ম্যাগাজিনটা। ম্যাগাজিনটা তো কি ম্যাগাজিনটা, দারুণ। এটা এটার কভার পেজটা খুব সুন্দর। হ্যাঁ, কভার পেজটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বলে না প্রথম দর্শনটা ভালো হতে লাগে। সেই হ্যাঁ, হ্যাঁ। প্রথম দর্শনটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর। আর লেখাটা একটু বের করো। লেখাটা একটু বার, এটা হচ্ছে গিয়ে আমার লেখা। হ্যাঁ, হ্যাঁ। অনুভবর জেলেঙ্গারে জালালনগরের বিহু। এটা আমার প্রথম। একটু পড়ো। হে বহাগ তুমি বৃষ্টি, হে বহাগ তুমি সৃষ্টি, আজিৰ পৰা বহু বছৰ আগৰ কথা, পল্টন বজাৰ নামঘৰত লাগি থকা দিগন্ত সংঘই আয়োজন কৰা বিহুৰ শেষ নিশা ধাৰাসাৰ বৰষুণ দি আছে। মই আৰু মোৰ বন্ধু পাৰ্থ থিয় হৈ আগ্ৰহে বিহু চাই আছোঁ। মাজ নিশাত মঞ্চত উঠি এই কথাষাৰ ক'লে অতীতৰ জনপ্ৰিয় পেৰডি গায়ক মুনীন দত্তই।
আমি আমার বন্ধু পার্থ হুম। পার্থ ভট্টাচার্য বলে আমার হ্যাঁ। বন্ধু আছে হ্যাঁ, হ্যাঁ। ভট্টাচার্যের। হ্যাঁ, তো ও আর আমি অনেক বছর আগে সেখানে বিহু দেখতে গেছি। হ্যাঁ, হ্যাঁ, তো তখন প্যারোডি গায়ক মুনীন দত্তর খুব নামডাক। হ্যাঁ, উনি হ্যাঁ। মঞ্চে উঠেছে তখন রাত্রি প্রায় 1টা-1:30 হবে, এই আচ্ছা। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তখন উনি মঞ্চে উঠে প্রথমেই এই মাউথপিসটা নিয়ে বললেন যে হে বহাগ তুমি বৃষ্টি, হ্যাঁ। হে বহাগ তুমি সৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ। কারণ এই বৈশাখ মাসে তো বৃষ্টি হয় বৃষ্টি মুষলধারায়। হয়, হ্যাঁ। আর বৈশাখের সৃষ্টি হয় এই কথাটার অর্থ হচ্ছে এরকম, বৈশাখ মাসে বিহু হয়। হুম। বিয়ে হলে নতুন নতুন গান লিখে গীতিকার, হুম, হুম। নতুন গান সুর করে, হুম, নতুন নতুন সিঙ্গাররা ওঠে। হ্যাঁ, হ্যাঁ। যেমন ইদানিং কালে আসামের এই বেঙ্গলি পশ্চিমবাংলার মেয়ে এই মমিতা মিত্র, হ্যাঁ, সে বিহুর জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, মমিতা মিত্র হ্যাঁ। খুব চর্চা হচ্ছে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায়। আচ্ছা। এরকম নতুন নতুন সিঙ্গাররা বিহুটাকে টার্গেট করে নেয় যে বিহুর মঞ্চটা আমি পাবো কিনা, হ্যাঁ, মহড়া তৈরি হয়। তো এই নতুন নতুন হে বহাগ তুমি সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ। এই বৈশাখ মাসে বিভিন্ন সৃষ্টি হয়, হুম। গীতিকাররা গান লিখে। এটাই মাথায় প্রথম ঢুকলো। হুম, হুম। তখন থেকেই শুরু যে এভাবে যদি শুরুটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই লেখাটা আমার প্রকাশ পেয়েছে এই বিহুর ম্যাগাজিনটাতে, হুম, হুম। পাড়ার ম্যাগাজিনটাতে, যেখানে আমরা বিহু করি প্রতি বছর। হ্যাঁ, হ্যাঁ। দারুণ, খুব ভালো। আচ্ছা, আরেকটা পার্সোনাল প্রশ্ন করবো, হ্যাঁ? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই বিয়ে করনি কেন এখনো? বিয়ে করিনি কেন সত্যি কথা বলতে কি, বলে না মানে ওয়াইফ ইজ দ্য বেস্ট পার্টনার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমার এরকম একজন মেয়ে চাইছিলাম যে আমার চিন্তাধারার সাথে হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি একটু কি বলি, শিল্পী মনের মানুষ। হুম, হুম, হুম। আর শিল্পীরা ক্রিয়েটিভ মনের মানুষ। হুম, হুম। এদের একটা অন্য জগৎ থাকে। হ্যাঁ, হ্যাঁ। এদের ওরা টাইমিং এ মাথা থাকে না। হ্যাঁ, হ্যাঁ। গান সুর করছে তো গান রাতের পর গান শুরু হচ্ছে, লিখা লিখছে তো রাতের পর রাত পার হয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন আমার যে সহধর্মিণী, সে আমার মন মতো হতে বা আমার মনের সাথে একটু মিলতে লাগবে। হ্যাঁ, তো হ্যাঁ। এই ধরনের আমার ঠিক ওরকম হয়তো পাইনি আর কি, এরকম যে আমার সাথে মিলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য হয়নি। বা অনেকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, এরকম না চেয়েছিলাম, তারা হয়তো আমাকে চায়নি। হ্যাঁ, তো কিন্তু সবার সাথে সুন্দর একটা বন্ধুত্ব আছে, ফোনে কথাবার্তা হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই আর কি। তো বিয়ে তো বড় বড় অনেক বড় বড় লোকরাও বিয়ে করেনি। হ্যাঁ, লতা মঙ্গেশকর বিয়ে করেনি, হুম, হুম। আমাদের কালাম বিয়ে করেনি, হুম, হুম। আমাদের সনোয়াল বিয়ে করেনি। তো বিয়েটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কথা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ কিছু করে যাওয়া, যাতে আমার মৃত্যুর পর আমাকে মনে রাখে যে বাহ! হ্যাঁ, খুব ভালো। দেবল মুখার্জি মেরি আওয়াজ হি পেহচান হ্যাঁ, বলে না। তো এই আর কি, খুব আমি ভালো, এর মতো খুব বড় ভালো। কিছু হতে চেয়েছিলাম। খুব ভালো। এই হচ্ছে কথা। আগামীতে তোমার ইচ্ছে কি, আরো কি তোমার ক্রিয়েটিভ কি করার ইচ্ছে? আমার আগামীতে এরকম একটা কিছু করার ইচ্ছা, যেমন আমার একটা সুর করা আছে। সুর করা আছে যে একটা ছোট্ট বাচ্চা, সে গান ভালোবাসে, সে বড় গায়ক হতে চায়। তো ওকে নিয়ে কয়েকটা লাইন আমার কল্পনায় আছে, লেখা আছে। সেই গানটা যদি ওরকম কোনো ছেলে আমি পাই বা কোনো একটা মেয়ে বা সিঙ্গার বা ছেলের সিঙ্গার, তা ওর জন্য আমি লিখে রেখে সুরটাও করে রেখেছি, কথাগুলো চলে আসছে। সেই কথাগুলো ওকে দিয়ে একটা মঞ্চে পারফর্ম করানোর একটা ইচ্ছা আছে। আমি একটু এক লাইন গাইবো। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। গানটা এরকম আর কি। চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে, চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে, বড় হব, গায়ক হব, গানে ভুবন ভরিয়ে দেব, চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে। এটা হচ্ছে কি স্থায়ী। হ্যাঁ, হ্যাঁ। তার অন্তরাও এরকম আছে, সুরে সুরে আর ছন্দে, গানে গানে আর আনন্দে, ও সুরে সুরে আর ছন্দে, গানে গানে আর আনন্দে। এবার উপরে যাব। এ পৃথিবী তোমায় দিয়ে যাব এক রঙিন বসন্ত, চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে।
এরকম হবে একটি হ্যাঁ। একটা কল্পনা আছে, জানি না পরে কাকে দিয়ে গাওয়াবো, এটা ইচ্ছা আছে। খুব ভালো, এটা তোমার নিজের সুর, এটা নিজের সুর, আর লেখাটাও নিজের। নিজের, হ্যাঁ, আমার লেখা আর নিজের। তারপর আরেকটা আছে, এটা আমি তোমার সময় নষ্ট করছি না না তো। না না, আরেকটা লেখা আছে, যেমন আমাদের কি হয় 3 বছর অন্তর অন্তর ওয়ার্ড কমিশনার হয়, হ্যাঁ হ্যাঁ ওখানে বিভিন্ন প্রার্থীরা দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ, 5 বছর। 5 বছর পর পর দাঁড়ায়। তো এরকম হয়, আমার একজন বন্ধু আছে মানস চৌধুরী, ও আগামীতে হয়তো একটা পার্টির হয়ে দাঁড়াবে, সে পার্টির নামটা বলছি না। তো ওকে নিয়েও একটা কয়েকটা লাইন লিখে রেখেছি, মোটামুটি সুর একটা হয়ে গেছে। তো ওটাও গাইবো একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে, এতদিনে মেঘ আজ সরে যাবে, নতুন আশার রবি দেখা দেবে, অন্যায় অবিচার শেষ হবে, মানসতা জয় হবে। একটু স্লোগান ধর্মী গান আর কি। আচ্ছা আচ্ছা। এতদিনে মেঘ আজ সরে যাবে, নতুন আশার রবি দেখা দেবে, অন্যায় অবিচার শেষ হবে, মানসতা জয় হবে, মানসতা জয় হবে। মানে একটা মিছিল যাচ্ছে আর কি পাড়া দিয়ে, পুকুর টুকুর, নারকেল গাছ, সমস্ত মেয়েরা ছেলেরা ছোট ছোট ফ্ল্যাগ নিয়ে এরকম যাচ্ছে, বড় বিশাল মিছিল আর কি। তো অন্তরটা এরকম হবে, অসহায় সহায় পাবে, প্রেম প্রীতি ভালোবাসা রবে, অসহায় সহায় পাবে, প্রেম প্রীতি ভালোবাসা রবে, শান্তির পথ ধরে সততাকে সাথে নিয়ে অবিরাম চলাই চলবে, শান্তির পথ ধরে সততাকে সাথে নিয়ে অবিরাম চলাই চলবে, মানসতা জয় হবে, মানসতা জয় হবে, মানসতা জয় হবে। মানে আমার বন্ধুর নাম মানস। আচ্ছা, ও যদি পায় টিকিট তো ওকে নিয়েই এটা আমি একটা সৃষ্টি করব, এটা বিভিন্ন জনে গাইবে, তো ক্যাসেট করে নেবো, আচ্ছা। তারপর বিভিন্নভাবে এটা ইয়ে করে সেই পাড়ায় 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 বাজানো হবে আর কি। এটা ইচ্ছা আছে আর কি, আমি মানে কিছু ক্রিয়েটিভ কাজ এই ধরনের কিছু করতে চাই। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে। ঠিক আছে দেবন, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে, অনেকদিন পরে তুমি এলে। হ্যাঁ। হ্যাঁ, তোমাকে আমি খুব মিস করি। তোমার একটা কবিতা আমার এখনো মনে আছে, সেই কবিতাটা আমি এত ভালো লাগে, এত পুরনো কবিতা কিন্তু খুব ভালো লাগে। প্রথম লাইনটা হচ্ছে গিয়ে, আজকাল যেখানেই যাই বুক পকেটে থাকে বারুদের, হ্যাঁ, গায়ে পারফিউমের গন্ধ, কিন্তু বুকে থাকে তুষের আগুন। মানে আমি যে কিছু একটা করতে চাইছি, আমি এই যে একটা তাড়না, কষ্ট, এখানে আমি একটু বলি, আমাদের অনেক বছর আগে বেঙ্গলি স্কুলে যখন উদযাপন হয়, সেখানে ইয়ে এসেছিল কলকাতার সেই বিখ্যাত গায়ক যে কিষেন যেন রবীন্দ্রসঙ্গীত গায়, উনি একটা বলছে যে যখন সৃষ্টি যখন করা হয় তখন কষ্ট হয়, যে সন্তান যখন একটা জন্মভূমিষ্ঠ হয় তখন কষ্ট হয়, গায়করা বা যখন সুরকাররা যখন কোনো একটা সুর সৃষ্টি করে তখন কিন্তু তার কষ্ট হয়, যন্ত্রণার দিকেই কিন্তু নতুনের সৃষ্টি হয়। তো সেখানেই ওই আমারও এরকম কখনো এরকম হয়, যখন ঠিক পারফেকশন আসে না তখন আমার ভীষণ কষ্ট হয়, আর কাকে বোঝাবো। তো এই তখন এই যন্ত্রণাটা যখন ঠিক পারফেকশনে যখন চলে আসে তখন যেটা আনন্দ, সেই আনন্দটা যে মানে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না। না, এটাই মানে বলা হয় যে শিল্পী যখন পুরোপুরি সন্তুষ্ট যে আমার এই কাজ একদম পুরোপুরি একদম পারফেক্ট 100%, তখনই কিন্তু শিল্পী শেষ। কিন্তু লতা মঙ্গেশকরও নিজের আগের গানগুলো শুনে উনি বলেছিলেন, না আমরা তো তার গানে পাগল হয়ে যাই, এত সুন্দর মেলোডি, এত তার গায়কী এত সুন্দর। কিন্তু উনিও যখন পুরনো গানগুলো শুনেন উনি বলেছিলেন যে আমার আরো একটু ভালো হতে পারতো। শিল্পীর এখানেই এই মানে মানে আমি তোমাকে একটু থামিয়ে বলছি, দিলীপ কুমার এক জায়গায় বলছে যে শিল্পী কখনো সন্তুষ্টি পায় না। সেই বলছে যে আমি অনেক শর্ট দিয়ে
আবার ভাবতাম এই শটটা আরও ভালো আমি দিতে পারতাম, আমি আরও ভালো। তো এরকম অনেকের গায়কের ক্ষেত্রে হয় যে এটা আমি আরও ভালো করতে পারতাম। হ্যাঁ, এই জন্য শিল্পী কখনো সন্তুষ্টি পায় না। সন্তুষ্টি হয় না, সন্তুষ্টি যখনই হয় তখনই তার শিল্পী সত্তা শেষ। হ্যাঁ, একদম 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 একদম। ঠিক আছে দেবল, অনেক ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, তুমি অনেক বছর পরে এসলে। হ্যাঁ, ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করি। খুব ভালো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে, চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে, বড় হব গায়ক হব, গানে ভুবন ভরিয়ে দেব, চোখেতে স্বপ্ন নিয়ে আর মনেতে আশা নিয়ে।